স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ক্লাস 9-এর একটি অধ্যায় সালোক সংশ্লেষ, যেটি জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত বিভিন্ন রকম প্রক্রিয়া, তার মধ্যে একটি প্রক্রিয়া সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সিলেবাস অনুযায়ী এই অধ্যায়টিকে বেশ কিছু অংশে বিভক্ত করা হয়েছে। যেমন প্রথমে আমরা সালোক সংশ্লেষ সম্পর্কে জানব কি না, সালোক সংশ্লেষের ধারণা, তার সংজ্ঞা, তার সমীকরণ, সালোক সংশ্লেষ কোথায় হয় অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের উপাদান ও তাদের ভূমিকা, এবং তারপরে তাদের পদ্ধতি এবং তাৎপর্য। তা এখন সালোক সংশ্লেষ এই কথাটি তোমরা অনেক দিন ধরেই শুনে আসছো। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রত্যেক জীবের প্রয়োজন শক্তির। এই শক্তির মূল উৎস হলো সূর্যালোক। একমাত্র ক্লোরোফিলযুক্ত সজীব কোষই খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করতে পারে। এই পদ্ধতি সালোক সংশ্লেষ প্রক্রিয়া নামে পরিচিত। 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস প্রথম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ শব্দটি প্রচলন করেন। ফটোসিনথেসিস শব্দটি দুটি গ্রিক শব্দ, ফটোজ অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ সালোক সংশ্লেষ শব্দটির আক্ষরিক অর্থ হল আলোর উপস্থিতিতে সংশ্লেষ। সালোক সংশ্লেষে সরল অজৈব যৌগ জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় জটিল জৈব যৌগ গ্লুকোজ উৎপন্ন হয়। জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, অর্থাৎ এটি একটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া। এখন এটি স্বভোজী পুষ্টির অন্তর্গত একটি পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সালোক সংশ্লেষের যে ধারণা সেইটা আমরা পেলাম, এবং এরপরে আমরা সরাসরি তার সংজ্ঞায় চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সংজ্ঞাটি লিখে নিয়েছি। তোমরা ইউটিউবে এই অংশে হঠাৎ করে পজ করে তোমরা এই সংজ্ঞাটি টুকে নিতে পারো খাতায়। সেখানে দেখতে পাবে যে সালোক সংশ্লেষের একটি মোটামুটি বড় সংজ্ঞা দেয়া হয়েছে। তবে এই সংজ্ঞাটি মুখস্থ করার জন্য তোমরা কয়েকটি ট্রিক্স নিতে পারো। যেমন তোমার সংজ্ঞাটি লাইন বাই লাইন মুখস্থ না করে এইভাবে দেখতে পারো যে এটি একটি শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে, ক্লোরোফিলের সাহায্যে ঘটে, প্রকৃতি থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে ঘটে, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপাদন করে। এবার এই শব্দবন্ধগুলোকে তোমরা সংজ্ঞায়িত করতে পারো, করে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি যে সংজ্ঞা মানে এই যে বড় সংজ্ঞাগুলি, সেগুলি সরাসরি লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ না করে তোমরা তাকে কতগুলো পার্টে ভেঙে সেইগুলোকে জুড়ে নিজের মতো বাক্য গঠন করে সংজ্ঞায়িত করতে পারো। তারপর দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষের যে একটি সরলীকৃত সমীকরণ দেয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করেছে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে, সালোক সংশ্লেষের স্থান। তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো যে সালোক সংশ্লেষ, তোমাদের ছোটবেলায় প্রশ্ন হতো যে গাছের রান্নাঘর কোথায়, তোমরা উত্তর দিতে যে পাতা। তা এখন আস্তে আস্তে বড় হচ্ছ, আমরা সালোক সংশ্লেষের স্থানটা আর একটু ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক কোথায় হয় পাতার ঠিক কোথায়? প্রথমেই জেনে রাখা ভালো যে শুধুমাত্র পাতায় সালোক সংশ্লেষ হয় তা নয়, সবুজ যে কোনো অংশে, অর্থাৎ যদি কাণ্ড, কোনো উদ্ভিদের যদি কাণ্ড সবুজ হয় তাহলে কিন্তু সালোক সংশ্লেষ সেই কাণ্ডেও ঘটে। অর্থাৎ ক্লোরোফিলযুক্ত স্থান সালোক সংশ্লেষের আদর্শ জায়গা। তা এখন যদি পাতাকে আমি সেকশন করি, সেকশনাল ভিউ দেখি, অর্থাৎ অ্যানাটমিক্যাল ভিউ দেখি, তাহলে দেখব যে পাতায় এই রকম ছবিটি রাফ আঁকা হয়েছে, যদিও ছবিটি তোমরা বিভিন্ন বইয়েতে দেখতে পাবে। এর ডিটেলস ডায়াগ্রাম অ্যানাটমিক্যাল ভিউ আমি এখানে দিইনি। এখানে দেখতে পাবে যে এই যে কোষগুলো লম্বা লম্বা,
এই কোষগুলোকে বলা হচ্ছে মেসোফিল কলার প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের যে মোটা গোল গোল অংশ যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন মেসোফিল কলা এই প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা নিয়ে গঠিত। এর মধ্যে থাকে ক্লোরোফিল। সেই ক্লোরোফিলগুলো থাকে কোথায়? আসলে এই কোষগুলির মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখো, ক্লোরোপ্লাস্ট এই যে একটি কোষীয় অঙ্গাণু, এটি দ্বিপর্দাবৃত কোষীয় অঙ্গাণু। এর মধ্যে ডিএনএ আছে। কোষে আমরা আরও কয়েকটি কোষীয় অঙ্গাণু যেমন নিউক্লিয়াস বা মাইটোকন্ড্রিয়াতেও এরকম ডিএনএ দেখতে পাই, আবার দ্বিপর্দাবৃত অণু, সেগুলো দ্বিপর্দাবৃত অণু হিসেবেও কোষীয় অঙ্গাণু হিসেবেও তারা পরিচিত। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট তার মধ্যে গানা, স্ট্রোমা এরকম বেশ কিছু অংশ নিয়ে গঠিত, বা ডিএনএ রয়েছে এর ভেতর, রাইবোসোমও দেখতে পাওয়া যায়। তা এই যে এই প্রসঙ্গে একটু কথা বলে নিই, যে এই যে গানা দেখতে পাচ্ছ একসাথে এই রকম সমস্ত স্ট্যাকগুলো একত্রে বলা হয় গানা। এক একটা সিঙ্গেল স্ট্যাককে বলা হয় গানাম, এবং এক একটা স্ট্যাক যে সমস্ত থলির মতো অংশগুলো নিয়ে গঠিত সেইগুলোকে বলা হয় থাইলাকয়েড। তাই থাইলাকয়েডকে যদি আবার বড় করে দেখি তাহলে দেখবো থাইলাকয়েডের মাঝখানে রয়েছে থাইলাকয়েড লুমেন, আর তার চারপাশে রয়েছে থাইলাকয়েড পর্দা। এটা কিন্তু দ্বিপর্দাবৃত নয়, একটাই পর্দা। আর এই পর্দার মধ্যে দেখো এমবেডেড অর্থাৎ প্রথিত গাঁথা অবস্থায় রয়েছে কিছু গোল গোল স্ট্রাকচার। এইগুলোই অ্যাকচুয়ালি ফটোসিস্টেম, যার মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন রকম পিগমেন্ট বা রঞ্জক। এই রঞ্জক পদার্থগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই, তারা বিভিন্ন ফটোসিস্টেমের মধ্যে রয়েছে। সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রকম দু ধরনের ফটোসিস্টেম রয়েছে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। তাদেরকে আরও দুটি নামে আমরা অভিহিত করতে পারি। ফটোসিস্টেম 1কে আমরা P700 দিয়ে প্রকাশ করতে পারি, অপরপক্ষে আবার ফটোসিস্টেম 2কে আমরা P680 বলেও অভিহিত করতে পারি। তা এখন এই যে ফটোসিস্টেম, তার দেখো দুটি অংশ আছে, একটি বিক্রিয়া কেন্দ্র বা কোর রিজিয়ন বলা হয়, আর একটা রয়েছে অ্যান্টেনা কমপ্লেক্স। এখন এই কোর রিজিয়নে থাকে ক্লোরোফিল অর্থাৎ প্রধান পিগমেন্ট, সালোক সংশ্লেষের প্রধান পিগমেন্ট বা রঞ্জক, সেটি থাকে মাঝখানে কোর অঞ্চলে, আর তার চারপাশে ঘিরে রয়েছে তার কিছু সাহায্যকারী অ্যাক্সেসারি কিছু পিগমেন্টস থাকে, যেমন ফাইকোবিলিনস, ক্যারোটিনয়েডস ইত্যাদি বিভিন্ন রকম পিগমেন্ট থাকে। সেইগুলো থাকে কোথায়? না অ্যান্টেনা কমপ্লেক্সে। এখন ঘটনা হলো যে এই যে P680 বা P700 এরকম নামকরণ হওয়ার কারণ কি? না, এর প্রধান কারণ হলো যে আমরা সাধারণত যে সমস্ত ভিজিবল স্পেকট্রা বা দৃশ্যমান আলোক বর্ণালী দেখি, তার সমস্ত যে স্পেকট্রাম অর্থাৎ প্রায় 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জের এই টোটাল আলোটা কিন্তু সালোক সংশ্লেষের জন্য খুব একটা উপযুক্ত নয়। অর্থাৎ সব কিছুতে কিন্তু সালোক সংশ্লেষ খুব একটা ভালোভাবে সংঘটিত হয় না। যাদের মধ্যে দেখো এই যে দুটো ন্যানোমিটার ওয়েভলেন্থের কথা বলা আছে, অর্থাৎ 680 বা 700, এই রেঞ্জের ওয়েভলেন্থের আলো পেয়ে কিন্তু এই ফটোসিস্টেমগুলো অত্যন্ত ভালো উদ্দীপিত হয় এবং খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে উত্তেজিত অবস্থায়। আপাতত তোমরা শুধু এটুকুই জানো, বড় হলে অর্থাৎ ক্লাস 11-এ উঠে এই ব্যাপারটি সম্পর্কে আরও ডিটেলসে জানবে। এরপরে চলে এসো আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ সালোক সংশ্লেষের উপাদান। এই উপাদানকে আমরা দেখো দুটি ভাগে ভাগ করেছি, সালোক সংশ্লেষের প্রধান উপাদান বা তার সহায়ককারী উপাদান অর্থাৎ এডিপি, এনএডিপি প্লাস, আরইউবিপি, এগুলো কোথায় কি লাগছে আমরা পরবর্তী অংশে সালোক সংশ্লেষ পদ্ধতি পড়ার সময় দেখবে আস্তে আস্তে ঠিক বুঝে যাব। আর দেখো যে প্রধান উপাদান অর্থাৎ জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং সালোক সংশ্লেষীয় রঞ্জক, এইগুলো আমরা এখন ডিটেলসে পড়বো, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। প্রশ্নটা কিসের ওপর ভিত্তি করে হয়? না এই প্রধান উপাদানগুলোর উৎস কি? যেমন ধরো জল, এই জলের উৎস কি? না, জলের উৎস হচ্ছে যে সমস্ত উদ্ভিদ ধরো জলে বসবাস করে, তাহলে কি করে তারা? না তারা জলাশয় থেকে
দেহের নিমজ্জিত তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে। আবার ধরো স্থলজ উদ্ভিদ যাদের মূল মাটির গভীরে প্রবেশ করে, তারা মাটির কৈশিক জল মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করতে পারে। আবার পরাশ্রয়ী উদ্ভিদরা বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে। তাহলে এটা গেল জলের উৎস। তারপরে কি পড়বো না, সালোক সংশ্লেষে জলের ভূমিকা কি। তাহলে কি না, আমরা সেক্ষেত্রে কি লিখবো না, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটি অন্যতম কাঁচামাল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। সেখান থেকে তারা ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন ঘাটতি যেটা হয় ক্লোরোফিল অণু, সেই ঘাটতিটা প্রদান করে। আবার অক্সিজেন, যেটা অক্সিজেন ইভলভ, অক্সিজেন ছাড়া প্রকৃতিতে, সেটাও কিন্তু জল ভেঙে ব্যাপারটি ঘটে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস কিন্তু জল। তাহলে এইভাবে আমরা উৎস এবং সালোক সংশ্লেষের ভূমিকা, এই দুটি পয়েন্টকে মাথায় রেখে আমরা CO2, সূর্যালোক এবং সালোক সংশ্লেষ রঞ্জককে পড়ব। এটা দেখবে যে কোনো বইতে তার উৎস এবং সালোক সংশ্লেষ ভূমিকা খুব ভালো করে দেয়া আছে। আমি শুধু সালোক সংশ্লেষীয় রঞ্জক সম্পর্কে দু একটি কথা বলবো, যে দেখতে পাচ্ছ যে এখানে আমরা 3 ধরনের পিগমেন্টের কথা লিখেছি: ক্লোরোফিলস, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস, এবং একটি করে দেখো এস অ্যাড করা রয়েছে, কারণ ক্লোরোফিল কোনো একটা ক্লোরোফিল নয়, অনেক রকম 6টি ক্লোরোফিল দেখতে পাওয়া যায়। ক্লোরোফিল A, ক্লোরোফিল B, C, D, E এবং ব্যাকটেরিয় ক্লোরোফিল। ওই জন্য এটাকে ক্লোরোফিলস বলছি, যার মধ্যে ক্লোরোফিল A সব থেকে বেশি মাত্রায় ব্যবহার হয়, বিও প্রচুর অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। এবং এর মধ্যে তোমরা একটা কাজ করতে পারো, যে ক্লোরোফিল এর সংকেতটি জেনে রাখতে পারো। সংকেতটি হলো C55H72O5N4 Mg। ঠিক আছে, তোমরা দেখে দিলে যে আগে যেটা বলেছিলাম, যে ওই যে ফটোসিস্টেমের কোর রিজিয়নে মূলত ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল A বা B, এবং ওই যে অ্যান্টেনা রিজিয়ন, সেখানে অ্যাক্সেসরি পিগমেন্টস হিসেবে অন্যান্য ক্লোরোফিল থাকতে পারে, এবং তার সঙ্গে ক্যারোটিনয়েডস বা ফাইকোবিলিনস এরা থাকতে পারে। এরা কি করে না, অ্যাক্সেসরি বা অ্যান্টেনা রিজিয়নের পিগমেন্টগুলো তোমরা বড় হয়ে জানবে যে রেজোনেটিং এনার্জি ট্রান্সফারের মাধ্যমে এরা বিক্রিয়া কেন্দ্রে গৃহীত সূর্যরশ্মিকে, সৌরশক্তিকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অংশ অর্থাৎ সালোক সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি সালোক সংশ্লেষের পদ্ধতি মূলত দুটি দশায় বিভক্ত: আলোক দশা অর্থাৎ আলোক নির্ভর দশা, এবং অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। অর্থাৎ এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আলোক দশায় আলোর প্রয়োজন আছে, তা সূর্যালোক হতে পারে, অন্যান্য আলোও হতে পারে। এই নয় যে শুধুমাত্র সূর্যালোকেই কিন্তু ফটোসিনথেসিস হয়। কিন্তু অন্ধকার দশা মানে যে অন্ধকারে হবে এটা কিন্তু নয়। এক্ষেত্রে দেখো একটা কথা বলা আছে, আলোক নিরপেক্ষ দশা, অর্থাৎ অন্ধকার দশার ক্ষেত্রে আলোর প্রয়োজন নেই, অর্থাৎ আলো, তার মানে আলোর অনুপস্থিতি হবে সেটা নয় কিন্তু, অর্থাৎ আলো থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্ধকার দশা দিবারাত্র কোষের মধ্যে সব সময় ঘটতে থাকে। আচ্ছা, প্রথমে দেখো আলোক দশা। আলোক দশা সংক্রান্ত একটু ডিটেলসই বলা হচ্ছে, যদিও এই যে অংশটা তোমাদেরকে এখন পড়াবো সেটা তোমরা নিজের সামর্থ্য অনুযায়ী মুখস্থ করবে বা বোঝার চেষ্টা করবে। সব বইয়েতে এতখানি ডিটেলসে দেওয়াও নেই, তবে তোমরা এখন পড়ে রাখলে 11-এ উঠে তোমাদের একটু সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফটো সিস্টেম, PS2 এবং PS1, এরা প্রথমে আলোক রশ্মি পেয়ে উদ্দীপিত হলো, এবং উদ্দীপিত হয়ে তারা ইলেকট্রন ত্যাগ করে আবার তারা গ্রাউন্ড স্টেটে ফিরে এলো। অনুরূপভাবে দেখো দুটি PS2 এবং PS1 দুটি ক্ষেত্রেই উদ্দীপিত হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করছে, আবার তারা গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে। এখন এই আলোক দশা বুঝতে গেলে 4টি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, PS2 তার ইলেকট্রন ঘাটতি কিভাবে পূরণ হবে। PS1 ইলেকট্রন ত্যাগ করেছিল, তারও ইলেকট্রন ঘাটতি
কিভাবে পূরণ হবে? নাম্বার 3, PS2 যে ইলেকট্রন ত্যাগ করেছে সেই ইলেকট্রনের ফেট কি, অর্থাৎ সেই ইলেকট্রনটা কোথায় যাবে, কি হবে? নাম্বার 4, PS1 যে ইলেকট্রন ত্যাগ করেছিল সেই ইলেকট্রনটাই বা কোথায় যাবে, তার ফেট কি? প্রথমে আমরা PS2 যে ইলেকট্রন ত্যাগ করেছিল সেই ইলেকট্রন ঘাটটি কিভাবে মিটছে সেই উত্তর খোঁজার চেষ্টা করছি। দেখো, PS2-র সঙ্গে একটা অ্যালায়েড কমপ্লেক্স রয়েছে OEC, অর্থাৎ অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। এটি দেখো জলকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ ফটোলাইসিস অফ ওয়াটার, যেটা আমরা জানি যে ফটোলাইসিস অফ ওয়াটার এক্ষেত্রে ঘটছে, এবং সেক্ষেত্রে জল বিশ্লিষ্ট হয়ে ইলেকট্রন, H+ আয়ন এবং অক্সিজেন উৎপন্ন করছে। এই ইলেকট্রন PS2-র ইলেকট্রন যে ঘাটটি সেটা পূরণ করছে, এবং সাথে সাথে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই যে অক্সিজেন উৎপন্ন হলো তার উৎস কিন্তু জল। এবার দেখো, PS2 যে ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক, যেমন প্রথমে PQ বা প্লাস্টোকুইনন, সাইটোক্রোম কমপ্লেক্স PC বা প্লাস্টোসায়ানিন, এদের দ্বারা বাহিত হয়ে PS1 এর ইলেকট্রন ঘাটটি পূরণ করলো। অ্যান্ড লাস্টলি PS1 যে ইলেকট্রনটা ত্যাগ করেছে সেই ইলেকট্রন দেখো FeS আয়রন সালফার কমপ্লেক্স ফেরেডক্সিন, তার মধ্যে দিয়ে বাহিত হয়ে যে NADP+ রয়েছে তার স্ট্রাকচারতে যুক্ত হয়ে তীব্র বিজারক পদার্থ NADPH প্লাস H+ উৎপন্ন করছে। কোনো কোনো বইয়েতে NADPH2 সেইভাবেও দেখতে পাবে। এই NADPH প্লাস H+ এটি হলো একটি তীব্র বিজারক দ্রব্য, যেটি পরবর্তী অন্ধকার দশায় কাজে লাগবে সেটা তৈরি করলো। এবং ইন দ্য মিন টাইম এই যে PS2 থেকে যে ইলেকট্রনটা যখন PS1 এর দিকে আসছে তখন ওই PQ অঞ্চলে সেখানে কেমিওসমোটিক থিওরি, যেটা তোমরা বড় হয়ে পড়বে, তার মাধ্যমে ADP ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ATP উৎপন্ন করছে। এই যে আলোর সাহায্যে ATP উৎপাদন হওয়া, এটাকেই বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এখন এই ফসফোরাইলেশন বিভিন্ন হয়, ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এর মধ্যে ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষের মধ্যে আমরা দেখতে পাবো। পরবর্তী যে দুটি ধাপের কথা বললাম সেটা শ্বসনের ক্ষেত্রে সেই পদ্ধতিতে এটিপি তৈরি হয়। এখন এই যে ভাবে এটিপি উৎপাদন হলো, এটাকে আবার আরেকটি নামে অভিহিত করা হয় নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, যেহেতু এই যে স্ট্রাকচারটা জিগজ্যাগের মতো, এই জন্য এর অপর নাম জেড স্কিম, যেটা হিল ও বেন্ডাল তাঁরা দিয়েছিলেন, নামকরণ করেছিলেন। এর মাধ্যমে এই যে এটিপি উৎপাদন হলো এটাকে ওই জন্য অচক্রাকার বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন নামে অভিহিত করা হয়। এখন কোনো কোনো ক্ষেত্রে যদি NADPH2 বেশি উৎপাদন হয়ে যায় আর তৈরি করার প্রয়োজন না থাকে, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো শুধুমাত্র PS1 এর ইনভলভমেন্ট দেখতে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে দেখো এই যে রেড ডট ডট দিয়ে যে অংশটা আঁকা হয়েছে সেখানে দেখো যে PS1 এক্সাইটেড হয়ে ইলেকট্রন ত্যাগ করলো, সেই ইলেকট্রন আয়রন সালফার কমপ্লেক্স ফেরেডক্সিনের মধ্যে দিয়ে আবার PQ এ ফিরে এলো এবং সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে দিয়ে PC বা প্লাস্টোসায়ানিন হয়ে আবার PS1 এ ফিরে এলো। তার মানে শুধুমাত্র PS1 ইজ ইনভলভড। এক্ষেত্রে ATP উৎপাদন হচ্ছে, কিন্তু একটা সাইক্লিক পথে। ঠিক আছে, তাহলে এই যে আলোক দশার শেষে আমরা আলটিমেটলি কি কি পেলাম, কি কি উৎপাদন হলো? না O2 বা অক্সিজেন উৎপাদন হলো, এটিপি উৎপাদন হলো, আর কি তৈরি হলো? না NADPH2। এবার আমরা পরবর্তী দশা অর্থাৎ অন্ধকার দশা, যেটি আলোক নিরপেক্ষ দশা, সেখানে প্রবেশ করছি। সেখানে কি ঘটনা ঘটছে? না দেখো, কোষের মধ্যে রয়েছে, কোষের যে যৌগটি রয়েছে অলরেডি, যেমন RUBP রাইবোলুজ বিসফসফেট, সেটি একটি 6 অণু 5 কার্বনযুক্ত যৌগ। এই প্রসঙ্গে বলে রাখি আলোক দশা পড়ানোর আগে যে সালোক সংশ্লেষের এই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশার ক্ষেত্রে কার্বনের হিসাব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 6 অণু 5 কার্বনযুক্ত RUBP দিয়ে আমরা বিক্রিয়া স্টার্ট করছি, অর্থাৎ মোট কার্বন 6 × 5 30।
তার সঙ্গে অ্যাড হচ্ছে দেখো বাতাস থেকে 6 অণু 1 কার্বনযুক্ত যৌগ যেটা CO2, তার সঙ্গে অ্যাড হচ্ছে, অর্থাৎ এখানে 30 প্লাস 6, টোটাল নাম্বার অফ কার্বন 36 নিয়ে সেটা রুবিস্কো, এটি একটি উৎসেচক, এর দ্বৈত ভূমিকা রয়েছে, এর পুরো নাম রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তার সাহায্যে 12 অণু 3 কার্বনযুক্ত যৌগ পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারেট, যেটি প্রথম স্থায়ী যৌগ 3 কার্বনযুক্ত, কটা তৈরি হচ্ছে না 12 অণু, অর্থাৎ নাম্বার অফ কার্বন অ্যাটমস 12 into 3 is equal to 36, সেটা আমরা পেয়েছি। দেখো 30 প্লাস 6 ইজ ইকুয়াল টু 36। এখন এই যে পিজিএ উৎপন্ন হলো, এটা হলো প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারেট। তা এই পিজিএ যেহেতু 3 কার্বন যুক্ত, তাই এই চক্রের আর একটা নাম হলো C3 চক্র। এই চক্রের আর একটা নাম হলো কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে। এই প্রসঙ্গে বলে রাখি যে ছবিটি তোমরা এখন দেখছো সেটি একজন বিখ্যাত আমেরিকান বায়োকেমিস্টের ছবি, যার নাম মেলভিন এলিস কেলভিন। ইনি C3 সাইকেল আবিষ্কারের জন্য 1961 সালে অ্যান্ড্রু বেনসন এবং জেমস বাসামের সঙ্গে একসাথে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান। তার নামানুসারেই C3 চক্রের আর এক নাম কেলভিন চক্র। এবার দেখো এই পিজিএর কি হচ্ছে না, পিজিএর বিজারণ 2 নম্বর স্টেপে। এখানে এই যে বললাম আগে যে আলোক দশায় যে NADPH2 তৈরি হয়েছিল, তার সাহায্যে এই পিজিএ বিজারিত হয়ে PGALD তৈরি করছে। এটাও কিন্তু 3 কার্বনযুক্ত যৌগ এবং 12 অণু তৈরি হবে। এখন এই PGALD থেকে কি হচ্ছে না, পরবর্তী ধাপে দেখো বিভিন্ন অন্তর্বর্তী যৌগ উৎপাদনের মাধ্যমে আবার 6 অণু 5 কার্বনযুক্ত RUBP ফিরে আসছে, এবং এর মধ্যে 2 অণু ব্যবহৃত হচ্ছে না 6 কার্বনযুক্ত যৌগ গ্লুকোজ তৈরিতে। দেখো গ্লুকোজের একটা অণুর মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে C6, অর্থাৎ নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন আ সিঙ্গেল গ্লুকোজ মলিকিউল ইজ নাম্বার 6। এই যে ছটা কার্বন অণু, এটা আসছে কোথা থেকে না, এই যে 12 অণু 3 কার্বনযুক্ত যৌগ, অর্থাৎ 12 into 3 36, এই 36 further divided into 30 plus 6, where 6 is involved in the formation of one molecule of glucose and 30 is involved in the formation of 6 অণু 5 কার্বনযুক্ত RUBP। ক্লিয়ার? তাহলে এই কার্বনের হিসাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেলভিন চক্রের ক্ষেত্রে। অর্থাৎ আমরা কেলভিন চক্র, তোমরা ক্লাস 9-এর উপযোগী যে ছকটি দেয়া আছে যথেষ্ট, সেটি তোমরা মুখস্থ করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং এখানে দেখো যে 4টি ধাপের কথা বলা হয়েছে, সেই 4টি ধাপ পরবর্তী ক্ষেত্রে আমি লিখে দিয়েছি। যে নাম্বার 1 স্টেপ CO2 স্থিতিকরণ, যেটাকে আবার অঙ্গারাত্মীকরণ বলা হচ্ছে। অঙ্গার মিন্স কার্বন, সেই কার্বন অর্থাৎ প্রকৃতির যে কার্বন, যেটা বাতাস থেকে আসছে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে, সেটা কোষের অঙ্গীভূত হচ্ছে, তাই এই পদ্ধতিটার নাম হচ্ছে অঙ্গার আত্মীকরণ। অঙ্গার অর্থাৎ কার্বন, আত্মীকরণ অর্থাৎ অঙ্গীভূত হচ্ছে কোষীয় যৌগের মাধ্যমে, সেই যৌগটি কি না পিজিএ তৈরির মাধ্যমে অঙ্গীভূত হচ্ছে। আর নাম্বার 2 পিজিএর বিজারণ, এবং এই বিজারণের ফলে কি উৎপন্ন হচ্ছে না PGALD অর্থাৎ ফসফোগ্লিসারালডিহাইড, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তোমরা বড় হলে পড়বে যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, এটি একটি বিজারণ পদ্ধতি। তারপরে দেখো কি হচ্ছে না RUBPর পুনঃসংশ্লেষ হচ্ছে এবং সাথে সাথে গ্লুকোজের সংশ্লেষ ঘটছে। তাহলে এই গেল সালোক সংশ্লেষের বিভিন্ন রকম পদ্ধতি, অর্থাৎ তার যে দুটো পদ্ধতি সেটা আমরা মোটামুটি ডিটেলসে আলোচনা করলাম। তোমরা সেগুলি যে ছকগুলো দেয়া হয়েছে সেগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে আমরা শেষ অংশে চলে এসেছি, একদমই সালোক সংশ্লেষের তাৎপর্য। তোমরা বুঝতেই পারছো সালোক সংশ্লেষ যেটি আমাদের খাদ্য, শক্তি, সমস্ত কিছুর উৎস, যেটা না হলে সমস্ত পৃথিবীর লিভিং এন্টিটি, জীবজ উপাদান থমকে যেত। অর্থাৎ এই সালোক সংশ্লেষের তাৎপর্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমি প্রথমে লিখেছি, যে সৌরশক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মাধ্যমে এবং খাদ্যের মধ্যে এর স্থৈতিক শক্তিতে রূপান্তর। কোনো কোনো বইতে দেখবে এটাই সকল শক্তির উৎস বা এটাই সকল খাদ্যের উৎস, এইভাবে দেয়া আছে, তোমরা পড়বে।
আর একটা নাম্বার 2, এটাও খুব ভাইটাল, যে পরিবেশে O2 এবং CO2-র ভারসাম্য রক্ষা। তোমরা দেখলে যে সালোক সংশ্লেষের আলোক দশায় যে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সের মাধ্যমে জল বিশ্লিষ্ট হয়ে যে অক্সিজেন উৎপন্ন করছিল, সেই অক্সিজেনটাই আসলে পরিবেশে অ্যাড হচ্ছে, এবং আমরা যে CO2 ত্যাগ করছি, সেই CO2 উদ্ভিদ নিজেরা নিয়ে নিচ্ছে, নিজেদের দেহে অঙ্গীভূত করছে, উপরন্তু পরিবেশে O2-কে ফিরিয়ে দিচ্ছে। এইভাবে একটা পরিবেশে O2 CO2-র ভারসাম্যকে তারা খুব সহজে রক্ষা করতে পারছে। এছাড়াও আরো দুটো পয়েন্ট দেওয়া আছে, জ্বালানির উৎস এবং মানব কল্যাণে ভূমিকা। ঠিকই, এই যে বৃহৎ যে উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ, সেগুলোই দেখো যখন কোনো ভূমিকম্প বা কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে মাটির তলায় দীর্ঘদিন থেকে, সেইগুলো থেকেই আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকম জ্বালানি উৎপন্ন হয়। বা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরাসরি বিভিন্ন রকম মানুষেরা উদ্ভিদ জ্বালানি কাঠ, সেটাকে জ্বালানি হিসেবে ইউজ করে, ব্যবহার করে। বা এই যে মাটির তলায় প্রাকৃতিকভাবে যে সমস্ত জ্বালানিগুলো উৎপন্ন হয় অনেক বছর পরে, সেইগুলোকে মানুষ সেগুলো জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করে। আর কি না, মানব কল্যাণে ভূমিকা, অবশ্যই মানব কল্যাণে এই সালোক সংশ্লেষের অবদান অনস্বীকার্য। আমরা উদ্ভিদ থেকে বিভিন্ন রকম খাদ্য, কাঠ, এসব তো পাই, কয়লা, বস্ত্র, রাবার, কাগজ, বিভিন্ন রকম রং, আঠা ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বিভিন্ন রকম উপক্ষার, যেমন কুইনাইন, মরফিন, রেসারপিন, বিভিন্ন ওষুধ আমরা এই উদ্ভিদ থেকে পেয়ে থাকি। সুতরাং মানব কল্যাণ তথা মানব সভ্যতায় উদ্ভিদ তথা সালোক সংশ্লেষের অবদান অপরিসীম। আজ এটুকুই। যে অংশগুলো দিলাম সেগুলো ভালো করে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। আর কোনো কিছু অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।